আচ্ছা, এটা কি কখনো ভেবে দেখেছেন যে দুজন মানুষ যারা একসময় সহকর্মী ছিলেন, বন্ধু ছিলেন, তারাই কিভাবে এমন কট্টর শত্রু হয়ে উঠলেন? এতটাই যে তাদের লড়াইয়ের ফলে জন্ম হল ইতিহাসের অন্যতম রক্তাক্ত এক বিভাজনের। চলুন আজ এই গান্ধী বনাম জিন্নার দ্বৈরথের গভীরে যাওয়া যাক। চলুন একটু পিছিয়ে যাই। সালটা ১৯১৫, বোম্বে বন্দর। দক্ষিণ আফ্রিকা থেকে এক ব্যারিস্টার দেশে ফিরছেন, আর তাকে স্বাগত জানানোর জন্য সেখানে উপস্থিত আছেন ভারতেরই আর একজন তুখোর ব্যারিস্টার। হ্যাঁ, একজন হলেন মোহনদাস করমচাঁদ গান্ধী, আর অন্যজন মোহাম্মদ আলী জিন্না। সেদিন গান্ধীকে স্বাগত জানিয়ে জিন্নাহা বলেছিলেন, ভারতবর্ষ আজ তার যোগ্য সন্তানকে ফিরে পেল। কিন্তু ভাবা যায়, এই বন্ধুত্বের শেষটা হবে ইতিহাসের সবচেয়ে রক্তাক্ত একটা দেশভাগ দিয়ে। কেন এই বন্ধুত্ব এমন চরম সংঘাতে পরিণত হল? চলুন খুঁজে বের করা যাক গান্ধী বনাম জিন্নাহার সেই ঐতিহাসিক লড়াইয়ের পেছনের গল্পটা। তো গল্পের শুরুটা দেখি যখন তারা দুজনেই ভারতীয় জাতীয় কংগ্রেসের অধীনে এক হয়ে দেশের জন্য কাজ করছিলেন। এটা শুনলে হয়তো অনেকেই অবাক হবেন যে জিন্না তার রাজনৈতিক জীবনের শুরুতে একদম ঘোর জাতীয়তাবাদী ছিলেন। তিনি তখন ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন প্রথম সারির নেতা। সরোজিনী নাইডু তো তাকে হিন্দু মুসলিম ঐক্যের দূত বলেও ডাকতেন। জিন্নার দৃঢ় বিশ্বাস ছিল যে আলোচনার মাধ্যমেই স্বাধীনতা অর্জন করা সম্ভব। কিন্তু অন্যদিকে গান্ধীজির রাস্তাটা ছিল একটু অন্যরকম। তিনি ভারতের সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতে চাইলেন। তাই স্যুট ছেড়ে পড়লেন খাদি ধুতি আর শুরু করলেন অহিংস অসহযোগ আন্দোলন। আর ঠিক এখানেই তাদের কাজের ধরনেই প্রথম মতপার্থক্যের জন্ম হল। আর এই ছোট ছোট মতপার্থক্যই একটা বড় আকার নিল। চলুন এবার সেই মুহূর্তটার দিকে যাই যখন তাদের আদর্শের এই পার্থক্য প্রথমবার সবার সামনে চলে এলো। সময়টা ছিল ১৯২০ সাল। জায়গাটা নাগপুর কংগ্রেস অধিবেশন। আর এখানেই যেন তাদের দুজনের রাস্তাটা পুরোপুরি আলাদা হয়ে গেল। তো এই অধিবেশনে গান্ধীজি দেশ জুড়ে অসহযোগ আন্দোলনের ডাক দিলেন, আর জিন্না তিনি এর তীব্র বিরোধিতা করলেন। কারণ দেখুন, জিন্না বিশ্বাস করতেন আইন আর সংবিধানে। তার ভয় ছিল যে সাধারণ মানুষকে এভাবে রাস্তায় নামালে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে। তিনি গান্ধীকে সরাসরি সতর্ক করে বলেছিলেন, গান্ধীজি, আপনার এই গণ আন্দোলন ভারতের রাজনীতিতে ধর্মের অনুপ্রবেশ ঘটাবে। আর কি আশ্চর্য, তার এই কথাটা যেন ভবিষ্যতের একটা আয়নার মতো ছিল, তাই না? আসলে এই যে বিরোধ, এটা কিন্তু কোনো ব্যক্তিগত ঝগড়া ছিল না। এটা ছিল দুটো সম্পূর্ণ ভিন্ন আইডিওলজির সংঘাত, যা তাদের সম্পর্কটাকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। তো নাগপুরের এই ঘটনার পর কি হল? প্রথমত, জিন্না কংগ্রেস থেকে ইস্তফা দিলেন। ওদিকে গান্ধীজি হয়ে উঠলেন মহাত্মা, জনগণের অবিসংবাদিত নেতা। আর জিন্না, তিনি মুসলিম লীগকে নতুন করে গোছানোর কাজে লেগে পড়লেন। আর এর ফলে দুজনের চোখে দুজনের পরিচয়টাই বদলে গেল। জিন্নার কাছে গান্ধী হয়ে গেলেন একজন হিন্দু নেতা, আর গান্ধীজির চোখে জিন্না হয়ে গেলেন একজন একগুঁয়ে আপসহীন রাজনীতিবিদ। এই যে ধারণাটা বদলে গেল, এটাই কিন্তু তাদের রাজনৈতিক পথকে চিরদিনের জন্য আলাদা করে দিল। পরের কয়েক দশকে তাদের দুজনের রাস্তা এতটাই ভিন্ন দিকে বইতে শুরু করল যে সেই বিভেদ শুধু তাদের মধ্যে নয়, তাদের সমর্থকদের মধ্যেও ছড়িয়ে পড়ল। ঠিক এই সময়ে জিন্নার রাজনৈতিক চিন্তার কেন্দ্রে চলে আসে দ্বিজাতি তত্ত্ব। তার যুক্তিটা কি ছিল? তার মতে হিন্দু আর মুসলমানরা শুধু দুটো আলাদা ধর্ম নয়, তারা দুটো আলাদা জাতি। তাদের সংস্কৃতি, ইতিহাস সবকিছুই আলাদা। তাই একটা হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশে মুসলিমরা কখনো তাদের রাজনৈতিক ও সাংস্কৃতিক অধিকার রক্ষা করতে পারবে না। আর এই বিশ্বাস থেকে তিনি মুসলিমদের জন্য একটা আলাদা সার্বভৌম দেশের দাবি তোলেন। তবে কি শেষ কোনো চেষ্টা হয়নি? হ্যাঁ, হয়েছিল। ১৯৪৪ সালে বম্বেতে গান্ধীজির বাড়িতে টানা ১৪ দিন ধরে বৈঠক হয়েছিল এই দুই নেতার। সেই বৈঠকে গান্ধীজি কিন্তু জিন্নাকে সম্মান দেখিয়ে কায়েদে আজম অর্থাৎ মহান নেতা বলেও ডেকেছিলেন। কিন্তু কোনো লাভ হয়নি। জিন্না তার আলাদা দেশের দাবিতে একদম অরচ ছিলেন। তার গান্ধীর অহিংসা নয়, দরকার ছিল ক্ষমতা আর একটা আলাদা দেশ। এরপর যা যা ঘটল তা ছিল খুবই দ্রুত আর মর্মান্তিক। রাজনৈতিক মতবিরোধ থেকে জন্ম নিল ভয়াবহ সহিংসতা আর বিভাজন। এই অচলাবস্থার ফল হল ভয়ঙ্কর। ১৯৪৬-এর ১৬ই আগস্ট জিন্নাহের ডিরেক্ট অ্যাকশন ডের ডাকে কলকাতায় যে দাঙ্গা লাগল, সেই আগুন সারা দেশে ছড়িয়ে পড়ল। সেই আগুন নেভাতে গান্ধীজি ছুটে গেলেন নোয়াখালীর দাঙ্গা বিধ্বস্ত গ্রামে। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেনও বুঝে গেলেন যে এই দুই নেতাকে আর এক করা যাবে না।
শেষে 1947-এর 14 আর 15ই আগস্ট লক্ষ লক্ষ মানুষের রক্ত আর চোখের জলের বিনিময়ে ভারত ভাগ হল, জন্ম নিল পাকিস্তান। দুজনের পরিণতিও হল দুরকম। একদিকে জিন্নাহ হলেন নতুন দেশ, পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল, আর অন্যদিকে গান্ধী, যার অখণ্ড ভারতের স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, তিনি স্বাধীনতার কোনো উৎসবেই যোগ দিলেন না, বরং শান্তির জন্য অনশন শুরু করলেন। চলুন সবশেষে দেখি তারা কেমন উত্তরাধিকার রেখে গেছেন, আর এই উপমহাদেশ নিয়ে তাদের দুজনের দৃষ্টিভঙ্গি কতটা আলাদা ছিল। দেখুন, গান্ধী আর জিন্নাহ দুজনেই ব্যারিস্টার ছিলেন, দুজনেই ব্রিটিশদের থেকে স্বাধীনতা চেয়েছিলেন, কিন্তু তাদের পথটা ছিল একদম আলাদা। একজন চেয়েছিলেন মানুষের মনের পরিবর্তন, আর অন্যজন চেয়েছিলেন দেশের সীমান্তের পরিবর্তন। আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা ভারত আর পাকিস্তানের সম্পর্ক দেখি, তখন একটা প্রশ্ন কিন্তু মনে আসেই, জিন্নাহর ওই আলাদা দেশের ভাবনাটা কি সত্যিই জরুরি ছিল, নাকি গান্ধীজির অখণ্ড ভারতের স্বপ্নটাই সত্যি হওয়া উচিত ছিল? এর উত্তরটা বোধহয় এখনও ইতিহাস খুঁজে চলেছে।